ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে শীতের এই সকালে এখানে কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য। আমাদের সাথে এখানে আমাদের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কয়েকজন সম্মানিত সদস্য রয়েছেন। আমরা সবাই জানি যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ উপলক্ষে নির্বাচন কমিশন একটি তফসিল ঘোষণা করেছে, যার আলোকে আগামীকাল 22শে জানুয়ারি বৃহস্পতিবার থেকে নির্বাচনী প্রচারণা শুরু হতে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান, শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম আকরাম, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং তার নিজের নানির কবরের জিয়ারত সহ বেশ কিছু ধর্মীয় এবং ব্যক্তিগত অনুষ্ঠান আয়োজন করলেও পরবর্তীতে এসব সফরকে কেন্দ্র করে যে বিপুল জনসমাগম ঘটে, সেই প্রেক্ষিতে নির্বাচন কমিশন একটি অনুরোধ করেছিল এবং সেটিকে সম্মান জানিয়ে তিনি সেই সফরগুলো বাতিল করেছিলেন। ঘোষিত তফসিল মোতাবেক আগামীকাল নির্বাচনী প্রচারণা যেহেতু শুরু হতে যাচ্ছে, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সেটি শুরু করতে যাচ্ছেন সিলেট সফরের মধ্য দিয়ে। তিনি আজ রাত 8:15 বিমান যোগে সিলেটে পৌঁছাবেন। গভীর রাতে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার জিয়ারত করবেন এবং আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন। জনাব তারেক রহমান আগামীকাল দুপুরবেলা মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশে যোগদান করবেন। যাত্রাপথে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে সমাবেশে যোগ দেবেন। তারপর ব্রাহ্মণবাড়িয়া জেলার সরের উপজেলার কুট্টাপাড়া ফুটবল খেলার মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দিবেন এবং বিকালবেলা কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন। এরপর যাত্রাপথে তিনি নরসিংদীর পৌর এলাকা সংলগ্ন নির্বাচনী সমাবেশ হয়ে নারায়ণগঞ্জ জেলার 2500 রূপগঞ্জ গাউছিয়া এলাকার সমাবেশে যোগদান করবেন এবং তারপর গভীর রাতে গুলশানস্থ নিজের বাসভবনে ফিরবেন ইনশাআল্লাহ। এই লক্ষ্যে ইতিমধ্যে আমরা সংশ্লিষ্ট প্রতিটি জেলার প্রশাসক তথা রিটার্নিং অফিসার, যার মাঝে রয়েছে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, নারায়ণগঞ্জ এবং ঢাকা সংশ্লিষ্ট পুলিশ বিভাগ এবং অন্যান্য কর্তৃপক্ষকে চিঠি প্রদানের মাধ্যমে অবহিত করেছে। উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জানেন ফ্যাসিবাদ বিরোধী 16 বছরের দীর্ঘ আন্দোলন এবং গণ অভ্যুত্থানে বিএনপি এবং প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছিল অনবদ্য অভূতপূর্ব ভূমিকা। তাদের প্রতি ভালোবাসা থেকে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতিটি সফরে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্যাগী শীর্ষ নেতৃবৃন্দকে পর্যায়ক্রমে সফর সঙ্গী হিসেবে নিয়ে যাবেন। তাদেরকে দেশের জন্য, গণতন্ত্রের জন্য যে সংগ্রাম, তার জন্য মূল্যায়িত করবেন। সিলেট সফরে বিএনপির চেয়ারম্যানের সঙ্গে যাচ্ছেন জনাব আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, জনাব মামুন হাসান, জনাব আব্দুল মোনায়েম মুন্না, জনাব কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ এবং জনাব রাকিবুল ইসলাম রাকিব সহ বেশ কিছু ত্যাগী সংগ্রামী তরুণ নেতা। সামনের সফরগুলোতে এভাবে আরো অনেকে সম্পৃক্ত হবেন ইনশাআল্লাহ। আমরা আরো জানাতে চাই যে নির্বাচনী প্রচারণা শুরুতেই বিএনপির পক্ষ থেকে একটি নির্বাচনী থিম সং উন্মোচন করা হবে। আজ রাত 12:01 অর্থাৎ 22শে জানুয়ারি নির্বাচনী প্রচারণা সূচনা লগ্নে ঢাকা লেকশোর হোটেলে থিম সংটি উদ্বোধন করবেন আমাদের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী এবং উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক জনাব ইসমাইল জহুরুল্লাহ সহ নির্বাচন পরিচালনা কমিটির ও বিএনপির নেতৃবৃন্দ তথা বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষ। আপনাদের সকলকেও সেই অনুষ্ঠানে সদয় উপস্থিতির জন্য আমি অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে এবং আহ্বায়ক যুব বিভাগের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, 12ই ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়।
আমরা বিশ্বাস করি ইতিবাচকভাবে একটি সুন্দর, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনী প্রচারণার গুরুত্ব দিয়ে প্রতিটি রাজনৈতিক দল সর্বোচ্চ সহনশীলতা ও সহাবস্থান নিশ্চিত করবে। সকল রাজনৈতিক দলের কাছে আমরা আহ্বান জানাই, নির্বাচনী আচরণবিধি পূর্ণাঙ্গ প্রতিপালনের মধ্য দিয়ে যেন বহুল আকাঙ্ক্ষিত নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার প্রতিফলন ঘটে। আমাদের সম্মিলিত দায়িত্বশীলতা ও গণতান্ত্রিক চর্চার মাধ্যমে এই নির্বাচন এক অনন্য দৃষ্টি স্থাপন করতে পারবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরবর্তী সফরটা যদি বলতেন সিলেটের পরে আমাদের পর্যায়ক্রমে যে সফরগুলো আসবে সামনে, তার আগে এভাবে আমরা প্রেস কনফারেন্সের মাধ্যমে প্রত্যেকটা সফরের ডিটেইলের বিষয়ে ইনশাআল্লাহ অবগত করব। আমরা জানি পরবর্তীতে চট্টগ্রামে যাওয়ার একটা পরিকল্পনা রয়েছে, সেটি সিলেট থেকে আসার পর যথাসময়ে আমরা আবার আপনাদের সঙ্গে সবিস্তারে উপস্থাপন করব। নির্বাচনী এগুলো সমাবেশের মতন করে হবে। আমরা ইতিমধ্যে বলেছি যে সেখানে স্বাভাবিকভাবে প্রচুর উপস্থিতি থাকে। আমরা দেখেছি ইতিপূর্বে স্মৃতিসৌধে যাওয়ার সময় কোনো নির্ধারিত প্রস্তুতি ছিল না, কোনো জনসমাবেশ ছিল না, কোনো পথসভা ছিল না, কিন্তু বিপুল পরিমাণ জনসমাগম হয়েছে। সুতরাং এই সফরগুলোতেও হয়তো সাধারণ মানুষের দলের নেতা কোনো আবেগ, আশা, আকাঙ্ক্ষা থাকবে, এটিকে ঘিরে হয়তো ব্যাপক পরিমাণ জনসমাগম হবে। আপনার অবস্থা মাধুরী, আপনারা যখন নির্বাচনের জন্য চেয়ারম্যান নানা জায়গায় যাবে, কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে একটি রাজনৈতিক দল বাসা বাসা যাচ্ছেন, বিকাশ নাম্বার নিচ্ছেন, নানান ধরনের না, বিএনপি থেকে এই ধরনের কোনো তথ্য সংগ্রহ করা হচ্ছে না, এবং আমরা বিশ্বাস করি আমাদের গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল একটা গণতান্ত্রিক বাংলাদেশ, সেটি বিনির্মাণের জন্য নির্বাচনী আচরণ বিধি কিন্তু প্রত্যেকে মানতে হবে। বাসায় বাসায় গিয়ে ভোটার আইডি কার্ড সংগ্রহ করা, বিকাশের নাম্বার নেওয়া, এটা তো কোনোভাবেই কাম্য না। আমরা বলছি সাধারণ মানুষ যেন এগুলোর ব্যাপারে সজাগ থাকেন, কারণ জনগণের অনেক আকাঙ্ক্ষা রয়েছে এবার ভোট দেওয়ার ক্ষেত্রে। সেখানে লেভেল প্লেইং ফিল্ড যেন নষ্ট না হয়। আমরা যদি দেখি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে কেউ সংঘবদ্ধভাবে বিভিন্ন জায়গায় গিয়ে ব্যালট বাক্স নিয়ে, আমরা যেটা দেখলাম প্রবাসে, দেশের অনেক জায়গায় আইডি দিচ্ছেন, বিকাশ নাম্বার দিচ্ছেন, এগুলো অনাকাঙ্ক্ষিত। আমরা আমাদের দলের সব নেতাকর্মীকে আহ্বান জানাবো, আগামীকাল থেকে যে প্রচারণা হয় সেখানে আমরা আমাদের ইতিবাচক রাজনীতিকে আমরা ধারণ করে সাধারণ মানুষের কাছে করতে যাই, আমাদের পরিকল্পনাগুলো তুলে ধরি, এবং যে ধরনের অপপ্রচার রয়েছে সেটার বিরুদ্ধে যেন যা সত্য, যা সঠিক সেটার পক্ষে অবস্থান নেই, এবং যারা এভাবে আইডি সংগ্রহ করছেন, যারা বিকাশ নাম্বার সংগ্রহ করছেন, এই নেতিবাচক রাজনৈতিক কৌশল থেকে যদি বেরিয়ে আসেন, আমরা তাদেরকে সে আহ্বান এটা নিয়ে আমরা ইতিমধ্যে কথা বলেছি। ঢাকা পরবর্তীতে আমাদের জানানো হবে। যেটা হচ্ছে একই যে বিষয়টা আপনি সামনে আনলেন, এনআইডি কার্ড সংগ্রহ করা, ঢাকা 15 তো আমরা দেখেছি সেখানে যে আমাদের প্রার্থী রয়েছেন যদি বিকাশ নাম্বার সংগ্রহ করছেন, এটি অনাকাঙ্ক্ষিত। আমরা চাই একটা রোল মডেল বাংলাদেশে, যেখানে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং সব প্রার্থী নির্বাচনী আচরণ বিধি মেনে সে অনুযায়ী কাজ করবে। যখন আমরা দেখি যে মানুষের গোপন তথ্য বা ব্যক্তিগত তথ্য নেওয়া হচ্ছে, এটি তো নির্বাচনী আচরণ সরাসরি এটা কখনো কাম্য নয়। নির্বাচন কমিশনের কোনো আপনারা বারবার আপনারা জানাচ্ছেন এইটা আপনারা তাদের পক্ষ থেকে এখন কোনো দৃশ্যমান এই বিষয়গুলোতে যেহেতু কালকে একটা সংঘর্ষের মতো হয়েছে, নির্বাচন কমিশনে আমরা আহ্বান জানিয়েছি ইতিমধ্যে, ওনারা এটা নিয়ে কাজ করবেন বলে কথা দিয়েছেন। দেখুন, আমরা তো চাই একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি লেভেল প্লেইং ফিল্ড থাকে, জনগণের ভোটের অধিকার সত্যিকার অর্থেই মূল্যায়িত হয়, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে। সুতরাং লেভেল প্লেইং ফিল্ড সবচেয়ে বেশি আমরাই চাই, কারণ আমরা চাই নির্বাচনের আমরা চাই নির্বাচনের জনগণ দীর্ঘদিন পরে যে আবেগ, আকর্ষণ, অনুভূতি রয়েছে তার উপর ভিত্তি করে ভোট দিতে পারবে। সেই পরিবেশ যেন সৃষ্টি হয়, তার জন্য সবচেয়ে বেশি দায়িত্ব নির্বাচন কমিশন। সুতরাং আমরা বরাবর মতোই বলে আসবো, একটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং নির্বাচনটা যেন ত্রুটিমুক্ত হয়, নির্বাচনটা যেন বিতর্কমুক্ত থাকে, এবং সেই নির্বাচনে যেন প্রত্যেকটা দল নির্বাচনী আচরণ বিধি মেনে কাজ করে, সেটা অবশ্যই নিশ্চিত করতে হবে। সেই দায়িত্ব নির্বাচন কমিশনার। ইতিমধ্যে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির বেশ কয়েকটি প্রতিনিধি দল সেখানে গিয়েছে, একাধিকবার মিটিং হচ্ছে। আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছি তারা যেন এই বিষয়ে শক্ত একটা অবস্থান নেয়। গতকালকে মিরপুরে যে ঘটনা ঘটলো, প্রচারণা শুরু আগামীকাল থেকে, তো প্রচারণার সময় এরকম আরো সংঘর্ষ, এরকম ঘটনার আশঙ্কা করছেন কি? আমরা আহ্বান জানাবো যে সচেতন এবং দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে যেন প্রত্যেকে যার যার দায়িত্ব পালন করে। অবশ্যই নির্বাচনী প্রচারণার আগে যদি বাসায় বাসায় গিয়ে এনআইডি তোলা হয়, বাসায় বাসায় গিয়ে বিকাশ নাম্বার নেওয়া হয়, এটি তো কোনোভাবেই কাম্য না।
সুতরাং নির্বাচনী প্রচারণায় যেন প্রত্যেকে যার যে দায়িত্বটুকু আছে সেটা পালন করে এবং নির্বাচনী নীতিমালা যেটা রয়েছে সেটা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে সেটা আমরা সবার প্রতি আহ্বান আমাদের ওর প্রশ্নটা ছিল এরকম যে আমরা এর আগে ম্যাডামের এর সময় আমরা বহরে থাকাকালীন অবস্থায় হামলা হয়েছে। এটা তো তোমার পরবর্তীতে ইনভেস্টিগেশন হয় নাই, জিনিসগুলি বেরিয়েও আসে নাই। আপনারা মাননীয় চেয়ারম্যান তারেক রহমান আসার পরে যেই সিকিউরিটি হয়তো এই তার বহরে এই ধরনের সিকিউরিটি থাকবে না, তখন সেনাবাহিনীরা বিগ সিকিউরিটি ছিল। তো তখন আপনারা কোনো আশঙ্কা করছেন কিনা কোনো হামলা? কারণ নির্বাচনী প্রচারণার সময় এই ধরনের অনেক ঘটনা ঘটে। এটি সময় বলে দিবে। আমরা তো মনে করি জনগণের ভাষা আপ্লুত তারেক রহমান যেখানে উনি যাচ্ছেন প্রচুর মানুষ রাস্তার দুপাশে দাঁড়াচ্ছেন, সব শ্রেণী পেশার মানুষ একবার দেখতে চাচ্ছেন। সুতরাং জনগণের যেখানে ভালোবাসা রয়েছে সেখানে আমরা হামলার দিকে চিন্তা না করে জনগণের ভালোবাসাকে কিভাবে উনি মূল্যায়ন করবেন, বিএনপি ইনশাআল্লাহ রাষ্ট্র পরিচালনা আসলে কিভাবে জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশ পরিচালনা করবে সেটা আমাদের মূল চিন্তা। মাঝি ভাই, গত মনোনয়নপত্র প্রত্যাহারের সেদিন চলে গেছে, এরপর অনেক প্রার্থী বিদ্রোহী প্রার্থী মাঠে রয়ে গেছে। সেক্ষেত্রে যারা এখনো রয়ে গেছে তারা নির্বাচন কেন্দ্রীয় পরিচালনা কমিটিটা যেটা কেন্দ্র দলের হাইকমান্ডকে কোনো সুপারিশ করবেন কিনা বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো চিন্তা ভাবনা মানে অতি দ্রুত আছে কিনা? দেখুন, গণ অভ্যুত্থান হয়েছে, তার আগে 15 বছর একটা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ছিল। দীর্ঘ সময় দেশের সাধারণ মানুষ যেমন ভোট দিতে পারেন না, একই সাথে এটা সত্য যে অনেক ত্যাগী সংগ্রামী রাজনীতিবিদ রয়েছেন যারা কখনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। এত দীর্ঘ সময় পরে যখন নির্বাচন হচ্ছে, বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দল, এখানে অভ্যন্তরীণ প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রত্যেকটা আসনে তো একজনের বেশি মনোনয়ন দেওয়া সম্ভব হয় না। সুতরাং অনেক আসনে এমন অনেক প্রার্থী রয়েছে, অনেক ত্যাগী, অনেক সংগ্রামী, দলের জন্য ওনাদের অনেক বড় ভূমিকা রয়েছে। হয়তো কারো কারো ভিতরে সে অনুভূতি রয়েছে যে নমিনেশনটা তিনি পেতে পারতেন, হয়তো নমিনেশন উইথড্রয়াল সময় চলে গিয়েছে। এখন আমাদের নির্বাচন পরিচালনা কমিটি থেকে ওনাদের সাথে আলাপ আলোচনা করা হবে, বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে আলাপ আলোচনা করা হবে। তারপরে যদি তো থাকে নির্বাচনী মাঠে অবশ্যই দল সুযোগ নাই ছড়া এবং যারা যারা রয়েছেন সেক্ষেত্রে দলকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে শেষবার কথা বলার পরে। এবং আমরা তো অবশ্যই যাবো পুরো দল এবং দলের প্রতিটা অঙ্গ এবং সহযোগী সংগঠন যেন এক হয়ে যারা ধানের শীষে কাণ্ডায় ওনাদেরকে বিজয়ী করবার জন্য সর্বশক্তি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবে। যারা সেটি করবেন না তাদের জন্য অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা দল থেকে নেওয়া হবে। আপনি বলছেন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, আসলে জামা আপনাদের প্রধান দুই প্রতিপক্ষ বারবার বলতেছে লেভেল প্লেইং ফিল্ড নেই, এখন পর্যন্ত আপনারা কি মনে করছেন? আমরা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে চাই। দেখুন, প্রবেশের ব্যালেটের ক্ষেত্রে যেটা হয়েছে অত্যন্ত একটা সুকৌশলে বা অপরাজনীতির একটা কৌশলের মাধ্যমে আমরা সেখানে দেখলাম ব্যালট বাক্সের সিরিয়ালটাকে ম্যানিপুলেট করা হয়েছে। যদি লেভেল প্লেইং ফিল্ড আমরা পেতাম তাহলে এই ম্যানিপুলেশনটা হতো না। তার মানে কি, নির্বাচন কমিশনের হয়তো নির্দিষ্ট কিছু ব্যক্তি রয়েছে, একটা অংশ রয়েছে যারা এভাবে পূর্ব পরিকল্পিতভাবে ম্যানিপুলেশন করছে। লেভেল প্লেইং ফিল্ড নেই এটা বলতে যাচ্ছেন? না না, উনি তো ওটা বলেন, উনি ওটা বলেন। আমরা চাই লেভেল প্লেইং ফিল্ড প্রতিষ্ঠা হোক, এটা আমাদের প্রত্যেকের কাম। সার্বিক যে চিত্র বিএনপি প্রার্থী প্রার্থী সব মিলিয়ে আমরা সবচেয়ে বেশি তো আমরা জনগণের ক্ষমতাতে বিশ্বাস করি এবং বিএনপি সেই রাজনৈতিক দল সবচেয়ে বড় আমরা বলি, সবচেয়ে জনপ্রিয় আমরা বলি এবং সবচেয়ে দীর্ঘ সময় ধরে আমরা নির্বাচন চেয়েছি জনগণের ক্ষমতায়নের জন্য, জনগণের উপর আস্থা রেখে। সুতরাং আমরা তো মনে করি নির্বাচনী মাঠ অবশ্যই আমাদের অনুকূলে রয়েছে এবং হয়তো এই কারণে অনেকে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করতে চায়। আচ্ছা, আর একটা প্রশ্ন ছিল যে যেহেতু প্রচারণা শুরু হচ্ছে, অনেক কিছুই সামনে আছে, ইশতেহার নিয়ে আপনারা সামনে আসবেন? ইশতেহার নিয়ে আমাদের কাজ চলছে। বিএনপি কিন্তু সেই রাজনৈতিক দল যা সবার আগে সুনির্দিষ্ট সুবিস্তৃত পরিকল্পনা স্থাপন করেছে। আমাদের 8টি লিফলেট দেওয়া হয়েছে, তার আগে 31 দফাকৃত রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য একটা পরিকল্পনা ছিল, তার আগে 27 দফা, তার আগে ভিশন 2030। সুতরাং দীর্ঘ সময় ধরে আমরা এই পরিকল্পনাগুলো নিয়ে কাজ করছি, বেশ কিছু টিম। সঠিক সময় ইনশাআল্লাহ আমরা নির্বাচনী ইশতেহারটা প্রণয়ন করবো, যেখানে আমাদের এই পলিসিগুলো ভাবে নতুনত্বের আলোকে এবং জনমত গঠনের মাধ্যমে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে যে আলাপ আলোচনা করেছি, বিভিন্ন পেশাজীবী মানুষের সাথে কর্মসূচি দিয়েছি, সমাজের প্রতিটি শ্রেণী এবং পেশা মানুষের প্রতিনিধিত্বের আলোকে সংযোজন, বিয়োজন, পরিবর্তনের উপর ভিত্তি করে কিন্তু আমাদের পরিপূর্ণ ইশতেহারটা ইনশাআল্লাহ আমরা সঠিক সময় ঘোষণা করব। আচ্ছা, যেহেতু প্রচারণা শুরু হচ্ছে, এবার তো জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একসাথে হবে, প্রচারণায় গণভোটটা আপনারা কিভাবে রাখবেন?
দেখুন আমাদের সংসদ সদস্য প্রার্থী যারা রয়েছেন ওনারা যখন ঢাকায় এসেছিলেন নির্বাচনে, আমরা কিন্তু সবাইকে বলেছি যে নির্বাচনী প্রচারণায় আমরা হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিব। জুলাই চার্টারে অর্থাৎ কনসেনসাস কমিশন বা জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপির যে অবস্থান ছিল, আমরা সে অনুযায়ী কিছু জায়গায় আমাদের নোট অফ ডিসেন্ট ছিল, সেটাকে ধারণ করে এবং গণ অভ্যুত্থানে আমরা দেখেছি যে মূল আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র কাঠামো মেরামতের একটা পরিবর্তন করা, এমন একটা সরকার ব্যবস্থা করা যেটা স্বচ্ছ থাকবে, জবাবদিহি থাকবে। সবার আগে এই কাজগুলো তো বিএনপি করেছে। যে 31 দফা রয়েছে, 31 দফার কিন্তু সংস্কারের সবচেয়ে মৌলিক ভিত্তিগুলোকে ধারণ করে। সুতরাং আমরা বলেছি গণভোটে আমরা হ্যাঁ পক্ষে অবস্থান নেব, নোট অফ ডিসেন্ট এবং জুলাই চার্টার আমাদের যে অবস্থানগুলো ছিল সেগুলোর উপর ভিত্তি করে নিব। যে বিষয়গুলোতে আমাদের ভিন্ন মত, ভিন্ন পথ থাকবে এবং সেটাই স্বাভাবিক গণতন্ত্রে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে সংসদে আলোচনা করব। ইশতেহারে জনগণ যেটিকে মেনে নেয় তার উপর ভিত্তি করে রাষ্ট্র পরিচালনা করবো। সুতরাং সামগ্রিকভাবে হ্যাঁ পক্ষে আমাদের অবস্থান, এটা আমরা সবাইকে ইতিমধ্যে করে দিয়েছি। ভাইয়া একটা প্রশ্ন, এখানে আপনাদের এত বড় একটা দলের স্পেসটা ছোট মনে হয় না? এটা জীবন ভাই